আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে সংলাপ ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করে মার্কিন প্রতিরক্ষা বাহিনী কেন্দ্রীয় সেটকম। আর এই অবরোধের মূল উদ্দেশ্য ছিল ইরানকে তেল রপ্তানি থেকে বিরত রাখা। তবে অবরোধটি কতটুকু কার্যকর হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, কারণ যুক্তরাজ্য ভিত্তিক অ্যানালিটিক্স সংস্থা ভোর্টেক্স জানিয়েছে অবরোধের 10 দিনে ইরান অন্তত পক্ষে 10 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল তার বিভিন্ন যে ক্রেতা দেশ রয়েছে তাদের কাছে প্রেরণ করেছে। ভোর্টেক্স আর জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ দেওয়ার পর এক সপ্তাহে মোট 34টি নিষেধাজ্ঞাভুক্ত ইরান সংশ্লিষ্ট যে তেলবাহী জাহাজ রয়েছে তা আসা যাওয়া করেছে। প্রতিষ্ঠানটি জানায় 13 এপ্রিল সোমবার পর্যন্ত ইতিমধ্যেই 19টি জাহাজ উপকূল ছেড়ে চলে গেছে এবং 15টি জাহাজ নতুন করে ইরানের বন্দরে ঢুকেছে। আর এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তেমন কোনো কিছু করতে পারেনি। দেখুন, এই যে 19টি বহির্গামী যে জাহাজ রয়েছে ইরানের বন্দর ছেড়ে গেছে, এর মধ্যে 6টি জাহাজ ছিল তেল বোঝাই, যেখানে প্রায় 10.7 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল বোঝাই করে তা রপ্তানি করেছে ইরান এবং এ থেকে অন্তত 910 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। যদিও এই জ্বালানি তেলগুলো কোন কোন দেশে রপ্তানি করা হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি ইরান, তবে যেমনটা জানা গেছে যে শুধু চীন নয়, এইবার তেল রপ্তানির উল্লেখযোগ্য বড় অংশ তারা ভারতের মতো দেশেও রপ্তানি করতে তারা সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের অবরোধকে উপেক্ষা করে ইরান যখন তার জ্বালানি তেল রপ্তানি এবং জরুরি পণ্য আনা নেওয়ার যে কাজ রয়েছে নির্বিঘ্নে করছেন, ঠিক এমতো অবস্থায় ইরানের যে আধা সরকারি সংবাদ মাধ্যম রয়েছে তাসনিম নিউজ ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিশ্চিত করেছে ইরানের সেন্ট্রাল ব্যাংক বর্তমানে হরমুজ প্রণালীর যে টোল আদায়ের প্রক্রিয়া রয়েছে সেখান থেকে আনুষ্ঠানিকভাবে টোল আদায় করে অর্থ জমা শুরু করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানি পার্লামেন্টের দ্বিতীয় ডেপুটি স্পিকার হাজি বাবাই জানান, আন্তর্জাতিক এই জলপথ দিয়ে যাতায়াত করা ভ্যাসেল বা জাহাজগুলো থেকে নির্ধারিত ফি বা টোল সংগ্রহ করা হচ্ছে। দীর্ঘদিনের পরিকল্পনার পর এটি বাস্তবায়নের মাধ্যমে ইরানের জাতীয় রাজস্বে এক নতুন মাত্রা যুক্ত হলো। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, ইরান তার তেল রপ্তানি বা টোল আদায় এই দুই ক্ষেত্রেই ডলার এবং পশ্চিমা বিশ্বের সকল কারেন্সির পরিবর্তে শুধুমাত্র চীনা ইয়ানকেই প্রাধান্য দিচ্ছে এবং এতে লেনদেন করে এই অর্থগুলোই তাদের রিজার্ভ হিসাবে তাদের কেন্দ্রীয় ব্যাংকে তারা জমা করছে চীনা ইয়ানকে। ডলার এবং পশ্চিমা বিশ্বের যে কারেন্সি রয়েছে সম্পূর্ণভাবেই কিন্তু তারা বর্তমানে মনে হচ্ছে পরিত্যাগ করেছে। দেখুন, 2টি বিমানবাহী রণতরী, যার এক একটি রণতরীতে অন্তত 70 থেকে 75টি যুদ্ধ বিমান এবং এই রণতরীর সঙ্গে আরও প্রায় 26টি বিভিন্ন ধরনের শক্তিশালী যুদ্ধ জাহাজ এবং অন্তত পক্ষে 2 থেকে 3টি পারমাণবিক সাবমেরিন। এই বিশাল শক্তি বর্তমানে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের কাজে যুক্তরাষ্ট্র লাগিয়েছে। এই বিশাল শক্তি ব্যবহার করেও কোনোভাবে ইরানের জাহাজগুলোকে আটকানো যাচ্ছে না। এরপরও কিন্তু বন্দরগুলো সক্রিয় রয়েছে এবং ইরান জ্বালানি তেল রপ্তানি করছে। এটি কোনোভাবেই সহ্য করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় পোস্টে নতুন করে নিশ্চিত করেছেন যে এখন থেকে ইরানি জাহাজগুলোতে কোনো প্রতিক্রিয়া দেখানোর জন্য কোনো ধরনের অনুমতির প্রয়োজন নেই। দেখা মাত্রই গুলি করতে পারবে ইউএস যে সেন্টার কম রয়েছে তার যে সকল জাহাজ রয়েছে এবং তাদের সামরিক বাহিনী। পূর্বে যেমনটা প্রোটোকল ছিল, ইরানের কোনো জাহাজ দেখা গেলে তার বিরুদ্ধে কী ধরনের প্রতিক্রিয়া নেওয়া হবে তার জন্য সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করতে হতো। তবে ডোনাল্ড ট্রাম্প এখন সম্পূর্ণ ক্ষমতা সেটকমের উপর যারা ওই এলাকায় রয়েছেন তাদের উপর ছেড়ে দিয়েছেন এবং কঠোরভাবে নির্দেশ দিয়েছেন দেখা মাত্র গুলি করার জন্য। ইরানের জাহাজগুলো যদি বন্দর থেকে বেরিয়ে আসে বা ইরানের ছোট ছোট যে নৌযানগুলো রয়েছে বা অন্যান্য নৌযান রয়েছে হরমুজ প্রণালীতে কোনো মাইন প্রতিস্থাপনের চেষ্টা করে, সাথে সাথে
যাতে সেই জাহাজগুলোতে শক্তিশালী আক্রমণের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এটি যুদ্ধকালীন যে যুদ্ধবিরতি রয়েছে সেখানে বড় একটি ঘোষণা যে যুদ্ধবিরতি এখন থেকে আর কার্যকর নেই, এখন সরাসরি পাল্টা হামলা শুরু হয়ে গেছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরই হরমুজ প্রণালীর যে উত্তেজনা রয়েছে সেটা নতুন লেভেলে পৌঁছে গেছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে 26টি যুদ্ধ জাহাজ এবং 2টি বিমানবাহী রণতরী থাকার পরও তারা নতুন করে আরেকটি বিমানবাহী রণতরী এই ইরানের উপকূলে ডেকে পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের বিশাল শক্তিশালী বিমানবাহী রণতরী HW বুশ তৃতীয় বিমানবাহী রণতরী হিসাবে ইরানের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যোগ দিতে চেষ্টা করছে বা যোগ দেওয়ার চূড়ান্ত পথে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে বর্তমানে রেড সি পার হয়ে এটি ওমান সাগরের কাছাকাছি অবস্থান করছে এবং আগামী রবিবারের মধ্যেই তারা হরমুজ প্রণালী এবং এর আশেপাশে যে আরব সাগর রয়েছে সেখানে অবস্থান করবেন। এখানে বলে রাখা ভালো, অলরেডি ইসরায়েলকে আগামী রবিবারের মধ্যেই যুদ্ধবিরতির চুক্তি আর থাকবে না, যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলা করতে পারে এমন সংকেত কিন্তু দেওয়া হয়েছে। আর এই সংকেতের সঙ্গে সঙ্গেই এই তৃতীয় বিমানবাহী রণতরীর যে অবস্থান থাকবে ওমান সাগরের উপকূলে, তার যে ডেডলাইন রয়েছে সেটা অনেকটাই কিন্তু মিলে যাচ্ছে। দেখুন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছে এবং এর মধ্যস্থতা করা মোটেও সহজ কথা নয়। একটি শক্তিশালী দেশ ছাড়া এর মধ্যস্থতা করা কখনোই সম্ভব নয়। কারণ যখন আপনি কোনো আলাপ আলোচনা শুরু করার প্রেক্ষাপট তৈরি করবেন, তখন আপনাকে নিশ্চিত করতে হবে যাতে এক দেশ অন্য দেশের বিরুদ্ধে কোনো আক্রমণ না করে। পাকিস্তান আলোচনার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, তবে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের যে অব্যাহতভাবে অবরোধ রয়েছে সেই বিষয়ে পাকিস্তান একটি তথ্য প্রকাশ করেনি বা একটি বিবৃতিও দেয়নি যে আলোচনার প্রেক্ষাপটে এই অবরোধ উঠিয়ে নেওয়া উচিত এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবশ্যই দ্বিচারিত অবস্থান পরিবর্তনের প্রয়োজন। পাকিস্তান এই ধরনের কোনো কিছু বলেনি। আর এখান থেকেই কিন্তু শঙ্কা উঠছে যে বর্তমান যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বা এই প্রস্তুতিটা নিতে পারছে, এটা পাকিস্তানের সহযোগিতারই কারণে। কারণ পাকিস্তান কৌশলে যদি এই যুদ্ধবিরতির যে ফাঁকফোকর রয়েছে বা আলোচনার প্রেক্ষাপটে যে সময় ক্ষেপণের ক্ষেত্র রয়েছে, পাকিস্তান যদি সেই ক্ষেত্রটা তৈরি করে না দিত তাহলে যুক্তরাষ্ট্র হয়তো তার সমরাস্ত্রগুলোকে রিলোড করতে পারত না। কারণ তার মূল ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্য অনেক দূর। এখান থেকে কিন্তু অনেকে মনে করছেন যে পাকিস্তানের সহযোগিতায় এই আলোচনার ক্ষেত্র এটিও যুক্তরাষ্ট্রের একটি পূর্ব পরিকল্পনা, যে একেবারে শেষ সময় বিপদে পড়লে পাকিস্তানের মাধ্যমেই এই সময় ক্ষেপণের বিষয়টা বাস্তবায়ন করবে। কারণ এই যুদ্ধবিরতির চুক্তি বা এই ইস্যুটিকে কেন্দ্র করে পাকিস্তানের সফলতার বিষয়টা, বিশেষ করে কোনো যৌক্তিক আলোচনার প্রেক্ষাপটে কোনো অর্জনের বিষয়টা এখনো অনেকটা ক্ষীণ। যে বড় কিছু হতে চলেছে এই সংবাদ হয়তো ভারতের কাছেও রয়েছে। আর এই জন্যই ভারত আগামী কিছু সময়ের মধ্যে দ্রুত গতিতে ইরান থেকে তাদের যে অবশিষ্ট নাগরিক রয়েছেন তাদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছেন। নাগরিকদের নিরাপত্তা এবং যে কোনো পরিস্থিতিতে ওই অঞ্চলের ভেতর ভারতের কোনো ধরনের কর্মকাণ্ড যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে না থাকে সেটা নিশ্চিত করার জন্য নাগরিকদের দ্রুত সময়ে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত। দেখার বিষয়ে আগামী রোববার যে ডেডলাইন তৈরি হয়েছে অঘোষিতভাবে, এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিরুদ্ধে কি বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া শুরু করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।